সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি লাফিজ। আমি আজকে আপনাদের সঙ্গে নতুন একটা গল্প শুরু করব। কারা কারা ফেসবুক পেজ আর টিকটক থেকে এসেছো তারা তাড়াতাড়ি কমেন্ট করে দাও, কারণ এখন থেকে প্রত্যেকটা গল্প ফুল আকারে, মানে পুরো গল্পটাই তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ওকে, বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করা যাক। আর এই গল্পের নাম হলো 7 মাসের দূরত্ব। রাস্তা দিয়ে ফোন টিপতে টিপতে যাচ্ছিলাম, হঠাৎ করে খুব জোরে একটা গাড়ি আমার সাইড দিয়ে যায়, আর রাস্তায় কাদা থাকার কারণে কাদাগুলো ছিটকে এসে আমার গায়ে লেগে যায়। আমি অনেক রেগে যাই। রেগে গিয়ে অনেক চিৎকার করে বলি, এ তুই কে রে, যে এত জোরে গাড়ি চালিয়ে গেলি আর আমার পুরো শরীরটা নষ্ট করে দিলি। সো দেখলাম গাড়িটা ব্রেক করলো না, যেতেই আছে অনেক জোরে। আমার ফোনটা দামি হওয়ার কারণে ক্যামেরাটা অনেক ভালো, জুমটা অনেক দূর নেওয়া যায়। তারপরে জুম করে গাড়ির পিছনের একটা পিক তুললাম। পিক তুলে ফেসবুকে পোস্ট করলাম যে আচ্ছা এই গাড়িটা কার, একটু জানাবেন। মানে আমি এতটা রেগে গেছিলাম যে কি বলবো, আসলে বলার ভাষা নাই। মজার বিষয়টা হইতেছে, ফেসবুকে যে পোস্টটা করছি সেই পোস্টের মধ্যে না মানে অ্যাড্রেসটা পাওয়া গেল। সত্যি অবাক লাগলো, মানে যতটা রাগ ছিল ঠিক ততটা রাগ কমে গেল। মনের মধ্যে একটা চিন্তা উঠলো যে কে এটা, দেখি কে এত জোরে গাড়ি চালালো। তো ভালো করে খোঁজ নিয়ে দেখতে পেলাম যে এক বয়স্ক লোকের অ্যাড্রেস। তারপরে সেখানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা গতকাল দুপুর 1টার সময় কি আপনি গাড়িটা এত জোরে নিয়ে গিয়েছিলেন? অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। লোকটা অবাক হয়ে গেল, তারপরে আমাকে বলল, না গতকালকে তো আমি গাড়ি নিয়ে কোথাও যাইনি, অথবা আমার ছোট নাতনিটা নিয়ে গিয়েছে। না আপনার আপনার কার আসলে অনেক বড় ক্ষতি করে ফেলছে। তখন সে বলল যে কি ক্ষতি করে ফেলছে। আমি বললাম যে কালকে 1টার সময় আমি ফোন চাপতে চাপতে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো গাড়িটা এত জোরে গেল, অল্পের জন্য আমার গায়ে লাগেনি, যে কেউ সামনে পড়লে একদম মারা যাবে, মানে একদম পাগলের মতো গাড়িটা চালানো হচ্ছিল। সো তখন বললো যে ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দুঃখিত, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথা আমাকে সেই লোকটা বলল। তারপরে আমি ওখান থেকে যাওয়া শুরু করলাম। তবে আমার মনটা কেমন কেমন যেন বিড়বিড় করতেছে। আচ্ছা ওনার নাতনিটা কে আসলে, দেখতে হতো। যাই হোক, আমি পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে। অনেক বছর গ্যাপ যাওয়ার কারণে আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, তা না হলে এতদিনে হয়তো আমার পড়াশোনাই শেষ হয়ে যেত। পড়াশোনার কি শেষ হতো, পড়াশোনা আবার ঠিক মতো করি না। তো তার পরের দিন একটা ইনভাইট আসলো, মানে একটা বিয়ের ইনভাইট। আমাদের পাশের এলাকায় একটা বিয়ে হচ্ছে, আমার কেমন যেন ফুফাতো ভাই হবে তার বিয়ে। তো আমাদেরকে ইনভাইট করছে, আমি আমার বাবা মা সহ বিয়ে খেতে গিয়েছি। সো বিয়েতে যাওয়ার পর, বিয়েতে খাওয়া দাওয়া করার পর যখন আমি হাত ধুতে গিয়েছিলাম, ঠিক সেই সময় একটা মেয়ের সঙ্গে আমার ধাক্কা লাগে, আর আমার সাদা পাঞ্জাবি হলুদে পরিণত হয়। মানে একদম মাংসের ঝোল টোল লেগে পুরো আমার পাঞ্জাবি হলুদ হয়ে যায়। আমি রেগে গিয়ে বললাম যে আপনার সমস্যা কি, হ্যাঁ আপনি আমার পাঞ্জাবির মধ্যে দাগ লাগিয়ে দিলেন, আপনি কি দেখতে পারেন না, আপনি কি পাগল? মেয়েটা দেখতে আসলে সুন্দর ছিল, তবে আমি সেভাবে ভাবিনি। মেয়েটাও আমার সঙ্গে খুব চেঁচামেচি করতেছিল। আমি একদম রেগে গেলাম, গিয়ে বললাম যে আপনার সমস্যা কি, হ্যাঁ আপনি আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিলেন। ওই মেয়েটা আর আমি তর্কাতর্কি করতে করতে একটা মুরব্বী লোক এসে বলল, এই সমস্যা কি, কি হয়েছে? সব ভালো করে দেখতে পেলাম ইনি সেই ভদ্রলোক, যেই ভদ্রলোকের বাসায় গিয়ে আমি বিচার দিয়ে এসেছিলাম, মানে সেই গাড়ি। আর ইনি হলো সেই লোকেরই নাতনি। সো আমি তখন বুঝতে পারলাম যে আচ্ছা তাহলে আপনার গুণধরী নাতনি এই। তারপর সেই বিয়ে বাড়ি থেকে বাসায় এসে পাঞ্জাবিটা খুলে বিছানায় একটু শুয়ে পড়ে ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা একটু স্ক্রল ডাউন করছিলাম। তো সেই সময় একটা আইডি আমার চোখের সামনে আসলো। আইডিটা ভালো করে ফলো করে দেখলাম এটা সেই মেয়েটাই, মানে যেই মেয়েটা আমার পাঞ্জাবির মধ্যে ঝোলের দাগ ভরিয়ে দিয়েছিল। যাই হোক, তারপর আমি আইডিতে ঢুকলাম, ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে একটা মেসেজ দিলাম, হাই কেমন আছেন, আপনার সঙ্গে ঝগড়া করে আমার বেশ ভালো লাগছে। দেখলাম আধা ঘন্টা পর একটা নোটিফিকেশন আসলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার। তারপরে মেসেজের রিপ্লাই আসলো, হ্যাঁ ভালো, তবে আপনি একটু বেশি চিল্লাইছেন, আপনার ব্যবহারটা না আমার খুব খারাপ লাগছে। আমি বললাম যে আচ্ছা আচ্ছা সরি। তারপরে আমার আম্মু চিল্লায় আমারে ডাকলো। আমি বললাম কি হয়েছে আম্মু? তারপরে ওখানে গিয়ে দেখলাম আমার পাঞ্জাবির পিছনে মনে হয় হলুদ দিয়ে কেউ লিখে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, ভালো করে দেখতে পেলাম হয়তো পাঞ্জাবির মধ্যে ঝোল দিয়ে লেখা ছিল, মানে পাঞ্জাবিটার পিছনটা হয়তো পিছনে পড়েছিল না যখন বসছিলাম খেতে, ঠিক সেই সময় হয়তো পাঞ্জাবির পিছনে কেউ ঝোল দিয়ে লিখে দিয়েছে। লিখা ছিল কি জানেন, স্টুপিড। আমি অবাক হয়ে গেছি, পুরো অবাক, যে আমি যখন খেতে বসছি আমি তো পিছনে একবার ফলো করছি, কাউকে তো আমি দেখি নাই, এই লেখাটা কে লিখলো স্টুপিড? বিষয়টা আসলে রহস্যজনক জানেন, আমার সন্দেহ একদম ঠিক। তারপরে আমি তাকে আবার সেই মেসেঞ্জারের মধ্যে ঝাড়ি দেওয়া শুরু করলাম, বললাম যে আপনার এত বড় সাহস, আপনি এটা কি করলেন? তখন সে বলল, কেন আমি কি করছি? এরপরে আমি একটা পাঞ্জাবির পিছনের পিক তুলে তাকে পাঠিয়ে দিলাম, বললাম যে এই দেখেন আপনি কি করছেন, আপনার এত বড় সাহস। তখন সে হাসতে শুরু করলো, মানে হাসতে হাসতে একদম ফিট লাগে এরকম একটা অবস্থা। তারপর আমি বললাম যে ওকে হাসি বন্ধ করুন, এবার আমাকে উদ্ধার করুন হাসি বন্ধ করে। তারপরে তার সঙ্গে প্রায় বেশ কিছুদিন কথা হলো। সো আস্তে আস্তে তার সঙ্গে কথা বলতে বলতে তাকে আমার ভালো লাগতে শুরু করলো। আমি জানি না সে আমাকে পছন্দ করে কিনা, কিন্তু তাকে আমি খুব পছন্দ করে ফেললাম, মানে তাকে আমার খুব ভালো লাগতে শুরু হলো। ভাবতেছিলাম যে বলবো বলবো, কিন্তু আসলে বলা হয়ে ওঠেনি।
আর যত দিন যাচ্ছে তত আমি তাকে গভীরভাবে ভালোবাসতে শুরু করলাম। আর তাকে আমি যত গভীরভাবে ভালোবাসতেছি তত সময় যাচ্ছে, আর তত আস্তে আস্তে বাস্তবতা কঠিন হয়ে আসতেছে আমার কাছে। তার সঙ্গে কথা বলতে বলতে পড়াশোনাতেও মন বসে না, মানে কোনো কিচ্ছু ভালো লাগে না, শুধু তার কথাই মনে পড়ে। এরপরে যখন দেখতে পেলাম যে আমার ফ্যামিলিতে আস্তে আস্তে অশান্তি শুরু হয়ে গেল, যে আমিও বাসায় বসে আছি, কোনো কাজকর্ম নেই, যখন একদম বাস্তবতা চেপে ধরলো, ঠিক সেই সময় বাইরে থেকে একটা চাকরির ডাক পেলাম। ঢাকায় একটা কোম্পানিতে কাজ করতে হবে, মানে ডেলিভারি বয়, খাবার পৌঁছে দিতে হবে। এক কথায় বলতে গেলে ডেলিভারি বয়। একটা কোম্পানি আছে, খাবারের কোম্পানি, সেই খাবারগুলো মানুষ যদি অর্ডার করে তাদের বাসায় বাসায় পৌঁছে দিতে হয়। মানে একটা বাইক নিয়ে খাবার পৌঁছে পৌঁছে দিয়ে আসবো। সত্যি বলতে আমার কোনো বাইকও ছিল না। সো আমার একটা ফ্রেন্ড ছিল, সে বলল তোর তো বাইক নেই, চাকরিটাও পেলি, এখন কিভাবে এই কাজটা কন্টিনিউ করবি? তখন আমি বললাম যে একটা সাইকেল তো আছে, এই সাইকেলটা দিয়েই কোনোভাবে চালা যাবে। তারপরে বাসা থেকে বিদায় নিলাম, বাবা মার কাছে বিদায় নিয়ে ঠিক যখন যেতে ধরলাম, ঠিক সেই সময় ভাবলাম যে সেই মানুষটার সঙ্গে একটাবার দেখা করি। তাকে তো এখনো বলতে পারলাম না, না বললেও তার সঙ্গে একটাবার তো দেখা করা উচিত। যাই হোক, তাকে আমি ফেসবুকে নক করলাম। ফেসবুকে নক করে বললাম যে আপনি কি লাইনে আছেন, আপনার সাথে একটা কথা বলার ছিল। তখন দেখলাম যে সে লাইনে নেই, SMS ডেলিভারি হয়নি, হয়তো পরের লাইনে আসবে। আর আমি 5-6 ঘন্টা পরই রওনা দিব এখান থেকে। এই 5-6 ঘন্টায় তো সে একবার হলেও লাইনে আসবে, সে আমার SMS দেখলে অবশ্যই রিপ্লাই করবে, আর তাকে আমি তখনই বলবো। সো বিশ্বাস করবেন কি না জানি না, 5-6 ঘন্টায় সে একবারও লাইনে আসেনি। সো আমি আসলে খুবই কষ্ট পাইছি যে সে লাইনে আসে নাই, তার কাছে আমি বিদায়ও নিতে পারলাম না, এবং কি তাকে আমি কিচ্ছু বলতেও পারলাম না। সো তারপরে আমি আরও কয়েকটা SMS করলাম, SMS করে বাসে চড়ে আমি চলে গেলাম চাকরিতে জয়েন করার জন্য। চাকরিতে জয়েন করার পর সেখানকার স্যার আমাকে বলল, তোমার তো বাইক নেই, তুমি এত তাড়াতাড়ি খাবার পৌঁছে দিবে কিভাবে? আর টাইম মতো যদি খাবার পৌঁছাতে না পারো তাহলে তো কাস্টমাররা আমাদেরকে কমপ্লেন করবে, তখন তো আস্তে আস্তে আমাদের কোম্পানির উপর ইফেক্ট পড়তে শুরু করবে। তাই বলছি, এই চাকরিটা করতে হলে তোমাকে অবশ্যই একটা বাইক প্রয়োজন। সো আমার পাশে যে ফ্রেন্ড ছিল সে বলল যে স্যার, ওর একটা সাইকেল আছে, এই সাইকেলটা দিয়ে কোনো রকম টুকটাক কাজ করুক। তারপরে স্যার বলল, আচ্ছা ঠিক আছে, প্রথম মাইনে পাওয়ার পর একটা বাইক কিনে নিও। এরপরে আমিও বললাম, ঠিক আছে স্যার, সমস্যা নেই, আপনি চিন্তা করিয়েন না, আমি খুব তাড়াতাড়ি একটা বাইকের ব্যবস্থা করব, অ্যান্ড আমি খুব ভালো করে কাজ করব। এই কথা বলে সেখান থেকে চলে আসলাম। তবে ফোনটা হাতে নিয়ে দেখলাম যে সে আমার SMS এখনও সিন করেনি, আর আমার SMS গুলো এখনও ডেলিভারি হয়নি। ওইদিকে আমি কাজও শুরু করে দিয়েছি, বেশি ফোনও চাপতে সময় পাই না। কিন্তু রহস্যময় একটাই বিষয় কি জানেন, সেই মানুষটাকে আমি ফেসবুকে একটা দিনও পাইনি। মানে 10 দিন পার হয়ে গেল ঢাকায় আসার, আমি সাইকেল দিয়ে ডেলিভারি ম্যান হয়ে বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি, টাইম টু টাইম কোম্পানিতে যাচ্ছি, কাজ করতেছি, খাবার পৌঁছে দিচ্ছি, সব কাজ ঠিক মতো করছি। যেই ম্যাচে ভাড়া ছিলাম সেই ম্যাচ থেকে বের হই 9টার সময়, আর ফিরি আবার রাত 9টার সময়। মানে শুধু রাতে ঘুমটুকুই হয়, আর প্রতিদিন রাতে হাতে ফোন নিয়ে সেই মানুষটাকে আমি মেসেজ করি। তবে দুঃখের বিষয় এইটাই, মেসেজ কোনো ডেলিভারি হয় না, আর সে মেসেজও দেখে না। খুব কষ্ট লাগে আমার এই বিষয়টাতে। প্রায় কেটে গেল 2 মাস। বিশ্বাস করবেন, এই 2 মাসে আমি আমার ফ্রেন্ড সার্কেল যা যা ছিল সবাইকে নক করছি, বাসায় কল করছি, আমি সেই দাদুর সাথেও কথা বলছি। মানে প্রথম যার বাসায় আমি গিয়েছিলাম কমপ্লেন করতে ওই গাড়ি জোরে চালানোর কারণে, সেই দাদুর কাছেও আমি কল করছিলাম। সবার কাছে আমি একটাই খবর পেয়েছি যে সে ভালো আছে, কিন্তু দুঃখের বিষয় এইটাই, ফেসবুকে কেন নাই এইটা আমি কাউকে বলতেও পারিনি, কেউ জানেও না আমরা দুজন দুজনের সঙ্গে কথা বলি। তার দাদুকে আমি কল করেছিলাম, কল করে বলেছি দাদু কেমন আছো, মানে কথা বলতে বলতে আমি তার নাতনির কথা জিজ্ঞেস করেছিলাম। এরপরে সে বলল ভালো আছে, কিন্তু ফেসবুকের কথা তো বলতে পারবো না, তাই না? মানে কেউ তো জানে না যে আমরা দুজন ফেসবুকে কথা বলি। যখন জানতে পেলাম যে সে ভালো আছে, তখন আমি মনে মনে অনেকটা শান্তি পেলাম, যে যাই হোক আমার প্রিয় মানুষটা ভালো আছে। আমি প্রকাশ করতে পারিনি তো কি হয়েছে। প্রায় দেখতে দেখতে কেটে গেল আরো 5-6 মাস। এই 5-6 মাসে আমি একটা বারও বাসায় যাইনি। এবার ছুটিতে প্ল্যান করলাম যে বাসায় যাব, আর বাসায় যাওয়ার পর আমার সেই প্রিয় মানুষকে আমি এবার আমার মনের কথাটা বলেই ফেলবো। ছুটি পাওয়ার পর সর্বপ্রথম কিছু কেনাকাটা করলাম, আমার প্রিয় মানুষের জন্য চুড়ি কিনেছি, কানের দুল কিনেছি, অনেক কিছু কিনেছি। আমার শখ ছিল যে আমি আমার ইনকাম দিয়ে আমি আমার প্রিয় মানুষকে সাজাবো, আর তাকে যদি ফ্রেন্ড হিসেবেও দেই সে অবশ্যই নেবে, না করবে না। আর তারপরেই না হয় আমি আমার মনের কথা বলবো। এইটা ভেবে আমি কিছু কেনাকাটা করলাম, বাসায় গেলাম, বাবা মার সঙ্গে দেখা হলো, কিছু টাকা পয়সা বাসায় দিলাম, বাসায় একটা রাত কাটিয়েও দিলাম। তার পরের দিন সকালবেলা প্ল্যান করলাম যে আজকে সেই দাদুর বাসায় যেতে হবে, তার নাতনির খোঁজ করার জন্য, মানে আমার প্রিয় মানুষের খোঁজ করার জন্য। সে ফেসবুকে কেন নাই, নাকি তার আরও অন্য কোনো আইডিয়া আছে, তার সঙ্গে কথা হয়নি আমার, সে কি আমাকে ভুলে গেছে? তার সঙ্গে একবার দেখা করতেই হবে। তারপরে খুব ভয়ে ভয়ে চলে গেলাম সেই দাদুর বাসায়, মানে তার নাতনির সঙ্গে আমি দেখা করব। সো গিয়ে দাদুর সঙ্গেই দেখা হলো।
দাদুকে বললাম, দাদু কি খবর, কেমন আছো? দাদু বলল যে হ্যাঁ ভালো, তুমি এতদিন পর কোথা থেকে আসলে? এরপরে দাদুকে বললাম যে তুমি তো জানোই যে আমি ঢাকায় গিয়েছিলাম, আসলে আমি এতদিন কাজ করছিলাম, মানে ব্যস্ত ছিলাম, ঢাকায় ছিলাম। সেই দাদু আমাকে উত্তর দিল যে দাদু ভাই দেখ, আমার বয়স হয়ে গিয়েছে, তুই যে ঢাকায় গিয়েছিলি আমার সঙ্গে কথা বলেছিলি, কিচ্ছু মনে নেই, সব কিছু ভুলে গিয়েছি। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে সব কিছু ভুলে গিয়েছো যা যা কথা হয়েছে? তখন দাদু বলল যে হ্যাঁ, কোনো কিছুই আর সেরকমভাবে মনে থাকে না। তারপরে আমি দাদু ভাইকে বললাম যে দাদু ভাই, বাসায় যে কাউকে দেখছি না, রূপা কোথায়? তখন দাদু ভাই বলল যে রূপা, ও হো, রূপা তো আর এখন আসেই না আমার এখানে, সে তার জীবন নিয়ে ব্যস্ত। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে তার জীবন নিয়ে ব্যস্ত মানে? তখন দাদু ভাই বলল যে সে তো এখন পড়াশোনা করতেছে হাই লেভেলের। আমি বললাম যে কোথায় পড়াশোনা করতেছে? তখন বলল যে তাদের বাসায়। তখন আমি বললাম যে দাদু, এই বাসায় তো আপনি আর রূপাই ছিলেন, আর তো কেউ ছিল না, আর ওর বাবা মা তো বাহিরে থাকে, সো রূপা কি বাহিরে গেছে? তখন দাদু ভাই বললো না 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 না, বাহিরে কেন যাবে, আরে ওই তো ঢাকাতেই আছে। তখন আমি বললাম যে ঢাকায় আছে? কই, আমি সেদিন জিজ্ঞেস করলাম, তুমি যে বললে ভালো আছে ও, তখন আমি ভেবেছিলাম ও তো বাসায়, কিন্তু তখন কেউ ঢাকায় গেছিল? তখন দাদু ভাই বলল আসলে আমার সঠিকভাবে কোনো কিছুই মনে নেই রে, তুই কখন এলি, আয় বস, চাটা খা। তখন আমি বুঝতে পেলাম যে এই বুড়োর মাথায় হয়তো বা তারই ছিঁড়ে গেছে। যাই হোক, বাসার দারোয়ানকে বললাম যে রূপা কোথায়? তখন দারোয়ান বলল, কেন রূপাকে খুঁজতেছেন, আপনি কত বড় অন্যায় করছেন এটা কি আপনি জানেন? আমি বললাম কি অন্যায় করছি আমি? তখন যে দারোয়ান বলল যে আপনি যেদিন ঢাকা যাবেন ঠিক সেই দিন সে জানতে পেরেছিল যে আপনি ঢাকা যাবেন, তারপর আমাকে সে এই কাগজটা দিয়েছিল আপনাকে দেওয়ার জন্য। তারপরে আমি গিয়েছিলাম আপনার বাসায় দেওয়ার জন্য, কিন্তু আপনার বাসায় তালা মারা ছিল, কেউ ছিল না। আমি বললাম কেন কেউ ছিল না মানে, আপনি কখন গিয়েছিলেন? তখন সে বলল আমি তো গিয়েছিলাম সন্ধ্যে 7টার পর, গিয়ে দেখি আপনি ঢাকা চলে গিয়েছেন আর আপনার বাসায় তালা মারা ছিল। আমি বললাম কেন, বাবা মা ছিল না? তখন সে বলল না, কেউ ছিল না বাসায়। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে সেই কাগজটা আমি হাতে নিলাম, কাগজটা খুলে যখন আমি পড়তে শুরু করলাম, ঠিক সেই সময় দেখতে পেলাম যে সে লিখেছে, দেখুন, এতদিন আমি আপনার সঙ্গে যেই ফোন দিয়ে কথা বলেছি সেই ফোনটা আসলে আমার না, আমার একটা বান্ধবীর ফোন ছিল, তাকে আমি ফোনটা দিয়ে দিচ্ছি, আপনি মনে হয় ঢাকা যাচ্ছেন, সো আপনি ভালো থাকবেন, আর এই নাম্বারে একটা কল করবেন, এই সিমটা আমার কাছে থাকবে, একটা কল করিয়েন। সো চিঠিটা দেখার পরেই কেমন যেন চোখের মধ্যে পানি টলবল করতে শুরু করলো। সে আমার জন্য চিঠি লিখেছিল, কিন্তু সময়ের কারণে আমি হয়তোবা সেই চিঠিটা হাতে পাইনি। আজকে প্রায় 7-8 মাস পর সেই চিঠিটা আমার হাতে আসলো। তখন আমি দারোয়ানকে বললাম, কেন, তার একটা নিজস্ব ফোন ছিল না? এত বড় দালান কোঠা, এটা কার? তখন দারোয়ান বলল, আপনি কি ভেবেছিলেন এগুলো সব রূপার বাবা মার? না না না, রূপার বাবা মার না, আসলে ওই যে মুরব্বিকে দেখছেন, ওই মুরব্বি হলো ড্রাইভার ছিল গাড়ির, এই গাড়ির ড্রাইভার ছিল, আর ওই মুরব্বির নাতনি ছিল রূপা। এই বাসা এই মুরব্বিদের না, এই বাসা যার তারা সবাই বিদেশে থাকে। এই মুরব্বিকে তো দিয়েছিল এই বাসাটা দেখাশোনা করার দায়িত্বে, আর তারই নাতনি হচ্ছে রূপা। তখন আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। ও আচ্ছা, যাই হোক, রূপা এখন কোথায় আছে আমাকে কি বলতে পারবেন? তখন সে বলল, এটা তো বলতে পারবো না বাবু, তবে আপনি এই নাম্বারে কল করে দেখতে পারেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে বললাম যে আচ্ছা, ইনি কি এখানেই থাকে, এই রূপার দাদু? তখন দারোয়ান বলল যে এনার মাথায় একটু সমস্যা হয়ে গিয়েছে, মানে যখন তখন যে কাউকে ভুলে যাচ্ছে, কাউকে কাউকে চিনতে পারছে না, কি করবে না করবে কোনো ঠিক ঠিকানা নেই। আমারই যত শত জ্বালা হয়েছে জানেন, এই বুড়োটাকে নিয়ে আমি আর পারছি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটু দেখে রাখেন। তারপরে আমি সেখান থেকে চলে গেলাম। সেখান থেকে আসার পর সেই নাম্বারে আমি একটা কল করলাম, অনেক কয়েকবার কল করলাম, কল ঢুকতেছে কিন্তু কেউ আর কল রিসিভ করছে না। কেমন যেন বুকটা খা খা করে উঠছে। তার দেখা আমি কিভাবে পাই? তার কাছে কোনো ফোন নাই, সে কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। তারপর কল দিতে দিতে কলটা রিসিভ হলো। হ্যালো বলতেই শুনতে পেলাম একটা ভাঙা ভাঙা গলায় সে বলছে, হ্যালো, কে বলছেন? এরপর আমি বললাম যে আপনি কি রূপা বলছেন? তখন দেখলাম যে সে চুপচাপ হয়ে আছে। এরপর আমি বললাম, হ্যালো, আপনি কি রূপা বলছেন? তখন আবারও সে চুপচাপ ছিল। এরপর আমি বললাম যে আমি রাহুল বলছি, আপনি কি রূপা? তখন সে সঙ্গে সঙ্গে বলল, রাহুল দা, কেমন আছো? এরপর আমি বললাম যে হ্যাঁ, আমি তো ভালো আছি, তোমার সাথে তো আর কথা বলতে পারিনি, ফেসবুকেও তুমি আসোনি, আমি আসলে তোমাকে অনেকগুলো মেসেজ করেছি, আমি তোমাকে চাইলে দেখাতে পারি, মেসেজগুলো সব এখনও আছে। আর এই বিষয়টা জেনে খারাপ লাগতেছে যে তোমার চিঠিটা আমার হাতে আসার আগেই আমি ঢাকা চলে গিয়েছিলাম, আর দারোয়ানও হয়তো বা কোনোভাবে দিতে পারেনি, আমার বাসায় কেউ ছিল না। হোক, আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আছো কোথায়? আমি কি তোমার সঙ্গে একটাবার দেখা করতে পারি প্লিজ? তো তখন দেখলাম ফোনের ওপাশ থেকে খুব চুপচাপ একটা সাউন্ড আসতেছে, খুব রহস্যময় একটা সাউন্ড,
মানে কেমন যেন আমার মন বলতেছে যে রূপা ভালো নাই, রূপা খুব খারাপ একটা জায়গায় আছে। তারপর আমি বললাম, তুমি কোন জায়গায় আছো? তখন সে আমাকে বলল, দা আমি তো এই জায়গার নামটা জানি না, আমার আসার প্রায় 6 মাসের মতো হলো। আমি বললাম, 6 মাসের মতো হলো? ওটা কোন জায়গা, কার ওখানে তুমি আসো? তখন সে রূপা বলল, আমি কোনো কিছুই বলতে পারবো না, হয়তোবা আমি বেশি কথাও বলতে পারবো না। সে যদি বাসায় চলে আসে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সে যদি বাসায় আসে মানে রূপা কার কথা বলতেছে? আমার বুকটা ফেটে উঠলো। রূপার কি বিয়ে হয়েছে? আর আমি তো তাকে আমার মনের কথাও বলিনি, সে বা কেনই আমার অপেক্ষায় থাকবে? কেন যেন বুকটা ফেটে যাচ্ছিল। এরপরে আবার বেশ কয়েকবার কল করলাম, সে ফোন ধরেনি। রাতের বেলা দেখতে পেলাম সেই নাম্বার থেকে একটা মিস কল এসেছে। রাত বাজে 12টা। কলটা ব্যাক করলাম। ব্যাক করার পর রূপা বলল, আমি একটা অ্যাড্রেস পেয়েছি, এই অ্যাড্রেসটা দেখুন, আমি আপনাকে বলছি, আপনি লিখেন। এই অ্যাড্রেসে আসলে হয়তো আমাকে পেয়ে যেতে পারেন। একটা কার্ড আমি তার মানিব্যাগ থেকে পেয়েছি। আমি তাকে বললাম, কার মানিব্যাগ থেকে পেয়েছেন? মানে আপনার সাথে কে আছে? তখন সে কোনো অ্যান্সারই আমাকে দিল না। তখন সে আমাকে অ্যাড্রেসটা দিল। অ্যাড্রেসটা দেওয়ার পর বলল, বিকাল 4টার পরই আসতে হবে, সেই সময় আমি ফ্রি থাকি, ফাঁকা থাকি, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো। সো আমি সেই অ্যাড্রেসটা ভালো করে নোট করলাম। নোট করে ভাবলাম যে আমি সেখানে যাব। আমার কেমন কেমন যেন খটকা হতে লাগলো জানেন। তারপর আমার বাইকটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার মন বলতেছে রূপা ভালো নাই। তারপরে সেই অ্যাড্রেসে যাওয়ার পর বেশ কয়েকবার খোঁজাখুঁজি করার পর দেখলাম যে নীরবে একটা জায়গায় একটা মেয়ে বোরকা পরে বসে আছে। একটা পুকুর পাড়ের সাইডে একটা তাল গাছ ছিল। সেই তাল গাছের নিচে ছোট্ট একটা টং পাতা ছিল, সেই টঙের উপরে বসা ছিল। মানে কি বলবো, মানে ওই যে গ্রামে যে টংগুলো বানায় না, ব্রেঞ্চের মতো যে যে বসা যায় যে, হ্যাঁ ওগুলো ছিল। সো দেখলাম ওটার উপরে একটা বোরকা পরা মেয়ে বসে আছে। হ্যাঁ, সো আমি কোনো কিছু না ভেবে তার কাছে গেলাম, গিয়ে বললাম যে হ্যালো, আপনি আপনি কি রূপা নামে কাউকে চেনেন এই গ্রামের? তখন দেখলাম যে সে কোনো কথা বলতেছে না। হ্যাঁ, সো ভালো করে দেখলাম যে তার মুখটা যেই পর্যন্ত ঢাকা, এই 2 জায়গা একদম ভিজে গিয়েছে, মানে তার চোখের নিচটা একদম ভেজা। তখন আমি তার চোখ দেখেই বুঝতে পারলাম যে এটা রূপাই। তারপর আমি বললাম, তুমি কি রূপা? তখন সে বসা থেকে দাঁড়িয়ে পড়লো। এরপরে বলল যে, কেমন আছো রাহুল দা, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি বললাম যে হ্যাঁ, তোমার ওই চোখ কখনো ভোলার মতো না। তুমি ওই চোখ দিয়ে আমার সঙ্গে যে রাগারাগি করেছিলে না, সেই রাগারাগিটা খুব মিষ্টি ছিল, কখনো ভোলা সম্ভব না। যাই হোক, তোমার কি খবর? এই অবস্থা কেন তোমার? এই অবস্থায় বসে আছো এখানে? আর তুমি কলে বলেছিলে তার মানিব্যাগ থেকে পেয়েছি, সে মানে আসলে সে কে? আমার দাদুর সঙ্গে দেখা করেছেন? এরপর আমি বললাম যে হ্যাঁ, আমি ওই বাসায় গিয়েছিলাম। তবে তোমার দাদু তো স্বাভাবিক নেই, তোমার দাদু সব কিছু ভুলে যাচ্ছে আস্তে আস্তে। তখন সে বলল, হ্যাঁ আমার দাদুর মাথায় সমস্যা। আসলে এই সমস্যা হতো না, আমার দাদু এক বদমাস লোকের কাছে কিছু টাকা ধার নিয়েছিল, প্রায় 2-3 লাখ টাকার মতো হবে। সেই টাকা ফেরত দিতে পারিনি। সেই লোকগুলো বাসায় এসে অনেক মারধর করছে আমার দাদুকে। আমার দাদুর মাথায় চোট পড়ছে। এরপর আমার দাদু একদম দিশেহারা হয়ে গিয়েছে। আমার দাদু কি করবে না করবে কিচ্ছু বুঝতেছিল না। তারপর আমি বুঝতে পেলাম যে এই অবস্থায় দাদুকে চাপ না দেওয়াই ভালো। তারপর আমি সেই দারোয়ান আঙ্কেলকে বলে একটা কাজের ব্যবস্থা করি, আর সেই কাজটা হলো ওই দেখুন পিছনে। তারপরে পিছনে তাকিয়ে দেখতে পেলাম বিশাল একটা ফ্যাক্টরির মতো একটা জায়গা, মানে সেখানে কাপড় চোপড় সেলাই করা হচ্ছে, অনেক মহিলা ওখানে। তারপরে দেখতে পেলাম রূপা সেখানেই কাজ করে। রূপা অনেক ব্যস্ত থাকে সারাদিনে, 1 সপ্তাহ ডে করে, 1 সপ্তাহ নাইট করে। রূপার শরীর খুব খারাপ হয়ে গিয়েছে, টেনশনে চিন্তায় খুব খারাপ হয়ে গিয়েছে। তখন রূপা বলল, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ভুলেই যাবেন। দারোয়ানকে চিঠি দেওয়ার পর যখন কোনো কল পাইনি, তখন ভেবেছিলাম যে আপনি হয়তো ভুলেই গেছেন আমাকে। কিন্তু সত্যি আমার অবাক লাগতেছে যে আপনি এতদিন পরেও আমার খোঁজ করতে এখানে এসেছেন। আমি বললাম, ছাড়ো ওসব, আমারও বুঝতে ভুল হয়েছিল। আসলে এই 7-8 মাসে আমাকে একবার অন্তত বাসায় আসা উচিত ছিল। বাসায় আসলেই আমি হয়তো অনেক আগেই জানতে পেতাম। রূপা, তোমাকে আর এখানে থাকতে হবে না, চলো। তখন সে বলল, কেন দাদা, আমি কোথায় যাব? এরপর আমি বললাম যে আমার সাথে চলো। তখন বললো যে কেন, আপনার সঙ্গে গিয়ে আমি কি করব? এরপর আমি বললাম যে দেখো, আমি তোমাকে যেদিন ঢাকা যাব সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আমি তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসি। তখন দেখতে পেলাম অজান্তেই রূপার চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। এরপর আমি বললাম, যা হবার হইছে, অনেক কষ্ট করছো, আর না। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে তোমার বিয়ে হয়ে গিয়েছে। তখন বললো যে না না না, আসলে মানিব্যাগটা আমাদের ছাড়ের ছিল, স্যারকে বলতে অনেক ভয় হয়, তাই তার মানিব্যাগ থেকে চুপ করে একটি কার্ড বের করে আপনাকে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছি। এরপরে সেই ফ্যাক্টরির ভিতরে গেলাম, গিয়ে কথাবার্তা বলে আমি রূপাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাবা মা অবাক হয়ে গিয়েছে, কিন্তু বাবা মাকে বোঝানোর পর বাবা মা বুঝে গিয়েছে। তারপরে আমি তাকে বিয়ে করে ফেললাম। এই হলো ছোট্ট একটা জীবন গল্প।
বলুন গল্পটি কেমন লাগলো। আর কারা কারা ফেসবুক পেজ আর টিকটক থেকে এসেছেন তারা একটু কমেন্ট করে যাবেন। ওকে, গল্পটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দাও, একটা কমেন্ট করে দাও। আর একটা কথা, প্রতিদিন নতুন নতুন গল্প তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। টিকটক বা ফেসবুক পেজে কোনো গল্পই পাবে না, পুরো গল্প শুধু পাবে আমার এই ইউটিউব চ্যানেলে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড প্রতিদিন নতুন নতুন গল্প, ভূতের গল্প, অলৌকিক গল্প, সমস্ত গল্প নিয়ে আমি ইউটিউবে লং একটা করে গল্প দিব। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা গল্পে। আল্লাহ হাফিজ।